ঢাকার উপকণ্ঠে বিকেলের আলো তখন ধীরে ধীরে মিশে যাচ্ছে কুয়াশায়। সবুজ মাঠের ওপর মানুষ সমুদ্রের মতো জমে আছে, নিস্তব্ধ কিন্তু উত্তপ্ত। বাতাসে অদ্ভুত এক গন্ধ, ধূপ, ধুলো আর অশ্রুর। মাইকে কারো গলা কাঁপছে। এই শহীদ উসমান হাদি বেঁচে থাকবেন যতদিন বাংলাদেশ আছে। কেউ চিৎকার করছে না, তবু সবার চোখে আগুন। এক তরুণ ছেলে পাশে দাঁড়িয়ে ফিসফিস করে বলল, এটা কেবল জানা জানা ভাই, এটা প্রতিরোধের শুরু। তার চোখে যে দৃঢ়তা, তার ঢাকার সীমানায় আটকে নেই। সেই আগুন এখন ছড়িয়ে পড়ছে নদী, পাহাড়, সীমান্ত পেরিয়ে। কেউ নাম দিচ্ছে তাকে আত্মমর্যাদার আগুন, কেউ বলছে নতুন দক্ষিণ এশিয়ার সূর্যোদয়। ইতিহাসে এমন কিছু মৃত্যু আছে যেগুলো কেবল শোক তৈরি করে না, বরং জাতির চেতনায় এক নতুন ভাষা তৈরি করে। শহীদ উসমান হাদির মৃত্যু তেমনই এক ঘটনা। তিনি ছিলেন না কোনো রাষ্ট্রনেতা, না কোনো সেনাপ্রধান, তবু তার মৃত্যু যেন এক নিঃশব্দ বিস্ফোরণ, যা দক্ষিণ এশিয়ার রাজনীতিকে কাঁপিয়ে দিয়েছে ভেতর থেকে। তার হত্যার পর ঢাকার রাস্তায় জনতার চোখে যে আগুন দেখা গিয়েছিল, তা এখন শুধু বাংলাদেশে নয়, পাঞ্জাব, তামিলনাড়ু, এমনকি নেপাল পর্যন্ত প্রতিধ্বনিত হচ্ছে। এটি রাগের আগুন নয়, এটি আত্মসম্মানের প্রতিরোধ। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের একজন তরুণ শহীদের মৃত্যু এখন ভারতের রাষ্ট্রনীতির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ এই মৃত্যু কোনো সংগঠনের নয়, কোনো চুক্তির নয়, এটি মানুষের অনুভূতির মৃত্যু, যা এখন হয়ে উঠেছে সীমান্ত পারের বিদ্রোহের প্রতীক। ভারতের পাঞ্জাব প্রদেশ। শীতের সকালে এক ভার্চুয়াল জনসভায় খালিস্তানপন্থী নেতা গুরুপথ সিং পান্নু বক্তব্য রাখছিলেন। পাঞ্জাবিরা শুনছে মনোযোগ দিয়ে। তার কণ্ঠে উঠে এলো এক চমকে দেওয়া কথা, যদি ভারত বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়, তাহলে বাংলাদেশের অধিকার আছে কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনার। পান্নু যুক্তরাষ্ট্রের নাগরিক, কিন্তু তার এই বাক্য ঢাকায় পৌঁছে গেছে বজ্রের মতো। তার ভাষায় ছিল এক ধরনের নৈতিক বিদ্রোহ। তিনি বললেন, যেভাবে ভারতের ভেতরে বিরোধী কণ্ঠ দমন করা হচ্ছে, সেই ধারা যদি বাংলাদেশে প্রবেশ করে, তবে এই অঞ্চলে আগুন ছড়াবে। এই বক্তব্য ভারতের জন্য ছিল কেবল রাজনৈতিক বিবৃতি নয়, এক আন্তর্জাতিক হুঁশিয়ারি। কারণ খালিস্তান আন্দোলন ভারতের উত্তর পশ্চিমে যতটা গভীর, বাংলাদেশের নতুন প্রজন্মের মধ্যে প্রতিরোধের মনোভাবও এখন ততটাই শক্তিশালী। বিশ্লেষকরা একে বলছেন ভারতের গলার ফাঁস। মাত্র ২২ কিলোমিটার দীর্ঘ শিলিগুড়ি করিডোর, যা ভারতের মূল ভূখণ্ডকে উত্তর পূর্বাঞ্চলের ৭ রাজ্যের সাথে যুক্ত করে। একপাশে নেপাল, অন্য পাশে বাংলাদেশ। এই সরু ভূমি করিডোরই ভারতের কৌশলগত জীবনরেখা। কিন্তু এখন এই করিডোরই হয়ে উঠেছে তাদের মানসিক দুর্বলতা। কারণ যদি বাংলাদেশের ভেতরে ভারত বিরোধী জনমত আরও শক্তিশালী হয়, তাহলে এই করিডোর কেবল মানচিত্রে নয়, বাস্তবেও হয়ে উঠতে পারে ভারতের সবচেয়ে বিপজ্জনক ঘাড় কাটা রেখা। দিল্লির প্রতিরক্ষা বিশেষজ্ঞ অজয় শুক্লা সম্প্রতি লিখেছেন, বাংলাদেশের অভ্যন্তরে যে মনস্তাত্ত্বিক প্রতিরোধ তৈরি হচ্ছে, সেটি ভারতের উত্তর পূর্বের নিরাপত্তা কৌশলকে অচল করে দিতে পারে। এখন দিল্লির ঘুম ভাঙে এই এক শব্দে, শিলিগুড়ি। দক্ষিণ এশিয়ার মানচিত্রে এক নতুন বাস্তবতা তৈরি হচ্ছে। খালিস্তান আন্দোলন, তামিল জাতীয়তাবাদ, উত্তর পূর্ব ভারতের উপজাতীয় সংগঠন, নেপাল ও শ্রীলঙ্কার জাতীয়তাবাদী শক্তি সবই এক অদৃশ্য সুতায় যুক্ত হচ্ছে। এটিকে বলা হচ্ছে এক অনানুষ্ঠানিক প্রতিরোধের নেটওয়ার্ক। এই নেটওয়ার্কের কেন্দ্র এখন ঢাকা, কারণ তারা দেখছে একটি ছোট দেশও বড় শক্তির চাপের মুখে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। বাংলাদেশের তরুণ প্রজন্ম আজ ওসমান হাদিকে কেবল একজন নিহত নেতা হিসেবে না, তারা তাকে দেখে আত্মমর্যাদার প্রতীক হিসেবে। একজন রাজনৈতিক বিশ্লেষক বললেন, ওসমান হাদির মৃত্যু তরুণদের শেখাচ্ছে ভয় নয়, মর্যাদা দিয়েই রাষ্ট্রকে রক্ষা করা যায়। এই ধারণাটি এখন ভারতের কূটনীতিকদের জন্য আতঙ্কের কারণ এই প্রতিরোধ কোনো অস্ত্র বা সংগঠন ভিত্তিক নয়, এটি মানুষের চেতনার ভেতর জন্ম নেওয়া এক ঝড়, যার বিরুদ্ধে রাষ্ট্রীয় প্রোপাগান্ডা কার্যত ব্যর্থ। ওসমান হাদির মৃত্যুর পর কানাডা, ইউরোপ ও উত্তর আমেরিকায় এক প্রশ্ন ঘুরছে, ভারত কি তার সীমান্তের বাইরে হত্যাকাণ্ড চালাচ্ছে? এই সন্দেহ নতুন নয়। কানাডার খালিস্তান নেতা হরদীপ সিং নির্জননার হত্যার পর থেকেই পশ্চিমা বিশ্বে ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। কিন্তু বাংলাদেশে ওসমান হাদির রহস্যজনক মৃত্যু সেই সন্দেহকে আরও গভীর করেছে। লন্ডন, অটোয়া, ওয়াশিংটন সবখানেই এখন ভারতীয় কূটনীতিকদের মুখোমুখি হতে হচ্ছে কঠিন প্রশ্নে। দিল্লি বলছে, আমরা জড়িত নই, কিন্তু তারা প্রমাণ দিতে পারছে না। এক মার্কিন থিঙ্ক ট্যাঙ্কের রিপোর্টে বলা হয়েছে, ভারত এখন এক বিপজ্জনক ট্রেন্ডে পা দিয়েছে, সীমান্ত পেরিয়ে লক্ষ্য ভিত্তিক হত্যাকাণ্ড। আর বাংলাদেশ এই প্রেক্ষাপটে একটি নতুন অবস্থান নিচ্ছে। আর কোনো দেশের ছায়ায় নয়, বরং নিজস্ব সার্বভৌম কণ্ঠে কথা বলছে।
দিল্লি যেখানে আত্মবিশ্বাস হারাচ্ছে, ঢাকা সেখানে নিজের জায়গা তৈরি করছে। জাতিসংঘের সাম্প্রতিক অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধি বলেন, আমরা প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক চাই, কিন্তু সমান মর্যাদায়। এই বক্তব্য শুনে কূটনৈতিক অঙ্গনে ফিসফিস। বাংলাদেশ এখন কেবল অংশগ্রহণকারী নয়, কেন্দ্র। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার নতুন ব্যালেন্স পয়েন্ট, কারণ চীন, পাকিস্তান, এমনকি তুরস্কও এখন ঢাকাকে আঞ্চলিক সহযোগিতার মূল স্তম্ভ হিসেবে দেখছে। দিল্লির মিডিয়াতে বারবার লেখা হচ্ছে, বাংলাদেশ আমাদের হাতের বাইরে চলে যাচ্ছে, কিন্তু ঢাকায় কেউ ভীত নয়। বরং তরুণ প্রজন্মের মুখে মুখে ঘুরছে একটাই বাক্য, আমরা স্বাধীনতা শুধু অর্জন করিনি, এখন সেটি রক্ষা করতে শিখেছি। রাত নেমেছে ঢাকায়। শহরের বাতাসে এখনও ধূপের গন্ধ। ফুলের পাপড়ি ছড়ানো পথে এক বৃদ্ধ দাঁড়িয়ে আছেন। তার হাতে ওসমান হাদির ছবি, চোখে জল নয়, আগুনের প্রতিফলন। দূরে আজিমপুর থেকে স্লোগান উঠছে, বাংলাদেশ মানে মাথা উঁচু করে দাঁড়ানো মানুষ। এমন সময় টেলিভিশনের পর্দায় ভেসে উঠছে দিল্লির নতুন সংবাদ। শিলিগুড়ি করিডোরে নিরাপত্তা জোরদার, সেনা মোতায়েন, নতুন ড্রোন নজরদারি। বৃদ্ধটি মৃদু হেসে বলল, ওরা আগুনকে ভয় পেয়েছে, কিন্তু জানে না আগুন ছড়িয়ে গেছে বাতাসে। ঢাকার আকাশে ঝলসে উঠল একটি আলোর রেখা, সম্ভবত কোনো টহল ড্রোন, অথবা হয়তো প্রতিরোধের এক অদৃশ্য প্রতীক। ক্যামেরা ধীরে ধীরে দূরে সরে গেলে দেখা যায়, শহীদ ওসমান হাদির ছবি পোস্টারে নয়, মানুষের চোখে ঝুলছে। এটাই নতুন দক্ষিণ এশিয়া, যেখানে এক তরুণের মৃত্যু নয়, তার আত্মসম্মানের প্রতিধ্বনি বদলে দিচ্ছে রাজনীতির মানচিত্র। আর প্রশ্নটি রয়ে গেল বাতাসে, দিল্লি কি প্রস্তুত এক জেগে ওঠা বাংলাদেশের মুখোমুখি হতে?